ভালো হয়েছে। দেখেন, আমরা কেউ সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে ধান যে লাগাচ্ছে এটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। এটার চাউল কেমন? একদম চিকন। এটার ধানের মন কত টাকা করে? সব ধানের একটু 200 টাকা করে বেশি বেশি না? মনে হয় 200 টাকা বেশি। খেতে সুস্বাদু মনে হয়। হ্যাঁ, লবণ দিয়ে খাও। তোমার এবার সর্বশেষ ধান লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত বৈজ্ঞানিক উপায়ে হয়ে থাকে মেশিনের মাধ্যমে। সেই সময় তুমি ওই কি বলে গরু নিয়ে আসতো, মানে গরু যাইতো, মুখে ঠোঙাত লাগানো থাকতো। শসা গাছপালা লাগলে খিরা আচ্ছা, খিরা খাই খিরা দাঁড়াও একটু পর। এই গাজরটা দেখেন, এই যে কৃষকের সমস্যাটা কোথায় দেখছেন? কৃষকরা কীটনাশক। শীতের সকালের গ্রামীণ জীবনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। আজকে আমি আপনাদের দেখাবো এই মাঘ মাসের গ্রামের কৃষকরা তাদের জমিনে কী ফসলের আবাদ করেছেন, এবং তাদের সাথে জানার চেষ্টা করব কোন ফসলে সবচেয়ে লাভ বেশি, এবং কি বিভিন্ন ফসল, আমি মিশ্র ফসল দেখতে পাচ্ছি, ধান, আবার কেউ বা ক্ষীরা, কেউ ভুট্টা চাষ করছে। এই বিষয়গুলো জানার চেষ্টা করব এই তিনটা ফসলের ভিতরে কোন ফসলটা বেশি লাভবান হয়ে থাকেন কৃষকরা। আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও দেখতে থাকুন। তাহলে সাপোর্ট সঙ্গী হয়েছে আমাদের গ্রামের একমাত্র সুপারস্টার সাকিব। আমরা এখানে প্রথম দেখতে পেলাম এই পাশে হচ্ছে ধান লাগানো হয়েছে, কৃষকরা এ পাশে ধান লাগিয়েছেন। আর এই পাশটায় দেখেন যতদূর চোখ যাচ্ছে মোটামুটি বেশ কয়েকটা ক্ষেতে কৃষকেরা ক্ষীরা চাষ করেছেন, এবং ক্ষীরার ফুল ফুটেছে। এই ক্ষীরাগুলো এই রোদা যখন আসবে তখন কিন্তু এই কৃষকরা বিক্রি করবেন। আমরা একজন ক্ষীরা চাষির সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে একজন তার ক্ষেতে কাজ করছেন। আমার কাছে মনে হচ্ছে এই ক্ষীরা চাষটা সবচেয়ে ভালো হয়েছে। দেখেন, আমরা কেউ সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এখানে ধান না লাগিয়ে তিনি ক্ষীরা লাগিয়েছেন কি এর জন্য। এটা কিন্তু শসা গাছ না, শসা হয় শসা যদি লাগানো হয়, মানে যদি যখন শসা লাগায় তখন কিন্তু সেটা মাচা করে দিতে হয়। আর ক্ষীরা চাষে মাচা লাগে না, এটা বিলাতি চাষের মতোই যে জমিতেই হয়ে যায়। এই জন্যই গ্রামের কৃষকরা কিন্তু ক্ষীরা চাষে মনোযোগী বেশি হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষীরার প্রতিটা গাছে অসংখ্য ফুল ফুটেছে, দেখতেও গাছগুলো ভালো লাগছে। সত্যি এই কৃষক খুবই পরিশ্রমী। আর ওপাশে যে ক্ষেতটা দেখলাম ওখানের অবস্থা খুব একটা ভালো না। সেই সাথে এই চড়ায় যত দূর চোখ যাচ্ছে শুধু ফসল আর ফসল, কোথাও সবুজ, কোথাও হালকা হলুদ। আর এক মাস পরেই দেখা যাবে যে এই পুরো ক্ষেতগুলো সবুজে সমারোহ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি এখন কৃষক ক্ষীরা চাষ করেছেন, সেই সাথে ভুট্টা চাষ করেছেন, এবং সেই সাথে একই সাথে গাজর চাষ করেছেন। আপনারা যারা গাজর গাছ চিনেন না, এটা হচ্ছে সেই গাজর গাছ। গাজর গাছের ফলন, গাজর চাষের ফলন হতে নরম মাটি লাগে। তো এই মাটিগুলো নরম হওয়ায় কৃষক কিন্তু ভালো ফলন পাবেন আশা করা যায়। আপনাদের গ্রামের ক্ষেতগুলোতে আসেন, দেখতে পারেন যেরকম পানি দেওয়ার একটা জল থাকে। এই জল দিয়েই কিন্তু ক্ষেতে পানি দিয়ে থাকেন যারা প্রজেক্ট চালান। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো, দেখা যাক কি হয়। কেমন আছেন? আপনি কি গাজর লাগাইছেন নাকি? গাজর কেমন হয় এই মাটিতে? আমাদের এদিকের মাটিতে কেমন হয় গাজর? ভালোই হয়। এর আগে লাগাইছিলেন? না, এবার প্রথম না? ফলন কেমন দেখছেন? ভালো হয়েছে? ভালোই। গাজর পরিপূর্ণ হতে কতদিন লাগবে, মানে বিক্রির উপযোগী হতে? এই তো আর 15 দিন। 15 দিন। এখন কি অবস্থায় আছে? এখন নিচে ওলাইতেছে। এখন খাওয়ার উপযোগী হয়েছে নাকি? হ্যাঁ, খাওয়ার উপযোগী। হ্যাঁ, হয়েছে কিছু। আর এখানে এটা কি লাগাইছেন? শসা? ক্ষীরার ফলন কেমন হয়? ক্ষীরার ফলন ভালো হয়। এটা কিভাবে ফলন ভালো? চাষ করার পদ্ধতিটা কেমন? চাষ করার পদ্ধতি হলো আপনার 3 হাত পর কেল দেওয়া লাগবে। হ্যাঁ, 3 হাত পর কেল দেওয়া লাগবে।
4 আঙ্গুল আর ভর ফালানো তেল দেওয়া লাগে লাঙ্গল দেয়া তেল দেয়া আপনার বেশি ফালানো লাগে আদার পর পর আচ্ছা আচ্ছা ফালাইলে পারে ওই বীজটা আপনার জ্বালায় ঠিক মতন আর যদি ঘন হয় তাহলে তো গাছ দামায়া যায়। আচ্ছা আচ্ছা এখানে কি কি সার দিতে হয়, কি কি ধরনের সার ব্যবহার করেন, সেই সাথে কীটনাশক কি ব্যবহার করেন? সব সারই ব্যবহার করা লাগে, ভিটামিন তারপর আপনার বিষ সব ব্যবহার করা লাগে, মেশিন দিয়ে দেওয়া লাগে। আপনারা এই বিভিন্ন যে ফসল আবাদ করে থাকেন, বিশেষ করে যদি বলি এই শস্যের আবাদ করেছেন, এখানে কীটনাশক কি পরিমাণ ব্যবহার করছেন আর কীটনাশকটা ব্যবহার উপকারিতা কি একটু বলবেন? পোকা মারার জন্য আহ, পোকা মারার জন্য এই যে বিষটা দেওয়া হয় এটা আপনার যে ফলনে আপনার পোকা ধরে না, অনেকগুলি দেখা যায় খিরার মধ্যে পোকা সেদ্ধ করে হালায়, ওই সেদ্ধটা করে হালায় না। সম্প্রতি আমি প্রথম আলোতে একটা প্রতিবেদন পড়েছি, সেখানে আমি দেখি একজন লেখক লিখেছেন, একজন গবেষক, মৃত্তিকা গবেষক, তিনি এমনটা বলেছেন যে আমাদের দেশের আবাদি জমির প্রায় 70% মাটি মৃতপ্রায়। তিনি একটু উল্লেখ করেছেন একটি মাটিতে যদি 2.50 কম জৈব পদার্থ থাকে তাহলে তাকে মৃতপ্রায় জমি বলা হয়। আর এই মৃতপ্রায় জমি হওয়ার যে কারণটা এর পিছনে দায়ী তিনি লিখেছেন, সেটি হয়েছে কীটনাশকের ব্যবহার। কীটনাশক ব্যবহার পরে মানে ফলে সাময়িক হয়তো কৃষক তার ফসলকে পোকামুক্ত করতে পারলেও সে অজান্তেই কিন্তু তার জমির মাটির ক্ষতি করে ফেলেন। আমাকে আরেকটু বলবেন, যেটা হচ্ছে কীটনাশক ছাড়া কি পোকা নিধন করার পদ্ধতি নাই আর কোনো? ওরা তো প্রদূষণ আর তো নাই গিয়া, ওই বিষ না দিলে তো ওই সেদ্ধ করে খিরারে সেদ্ধ করে ওর ভিতরে পানি ঢুকে, আচ্ছা আচ্ছা কুয়াশা পানি ঢুকে আপনার কই যে অনেক সময় যায় পচা ওর মানে কামড় দিলে পোকা বেরোয়, সাদা পোকাগুলি। আচ্ছা একটা বিষয় আমাকে বলবেন যে গত বছর কি আপনি এখানে শসা মানে এই সময়টা গত বছর কি চাষ করেছিলেন? এই শসাই চাষ করছিলাম, শসা চাষ করছিলাম, এই যে খিরা আচ্ছা ক্ষীরা, হ্যাঁ এই খিরা চাষ করছিলাম, আলা দিলে ভালো ফলন পাইছিলাম। এবারও 40 বিঘা লাগাইছি, গতবারের চেয়ে বেশি লাগাইছি এবার। আমি একটু জানতে চাই যে গত বছরের তুলনায় এবার আপনার ফলন কেমন দেখছেন? এবং এবারে এখনো তো এই ফল হারে নাই, তো আইলিবারে বোঝা যাবো যে কিরম ফলন। তারপরে গাছের যে উর্বরতা দেখছেন, গাছের চেহারা ভালো আছে, ভালো আছে না? তাতে মনে হচ্ছে যে ফলনটা ভালো আসার ফলনটা সম্ভাবনা ভালো আছে। হবে এবার, গতবারে তো মনে হয় এরকম গতবারের থেকে এবার একটু ভালো হবে। ভালো না? আমি যেটা হচ্ছে যে একটা বিষয় জানতে চাই যে এই যে আপনারা যে বিভিন্ন রকম ফসল ফলাইছেন, আপনি একই সাথে এপাশে ভুট্টার চাষ করেছেন, হ্যাঁ। গাজরের চাষ করেছেন, তারপরে দেখলাম এখানে আবার শসা, এবং এই পাশে আবার দেখলাম ক্ষীরার পাশাপাশি আপনি গাজরও দিয়েছেন। এই ক্ষেত্রে যে মিশ্র চাষ, বিশেষ করে যে এখানেও মনে হয় আপনি দিয়েছেন না, কি বলে এটাকে, ওরাও ক্ষীরা চাষ দিয়েছেন, খিরা। এবং কি দেখতে হচ্ছে এটার চেয়ে এগুলোর ফলন কিন্তু ভালো হয়েছে। আপনি যে মিশ্র আবাদটা করলেন এতে আপনার লস হবে না লাভের সংখ্যা বেশি, কেমন হবে এটা? এটার লাভের সংখ্যা বেশি হবে। তাই হ্যাঁ, যদিও উর্বরতা কম দেখতেছি, তারপরেও এই সপ্তাহখানেক পরে আপনার যা খিরা গাজর এটা পড়বা, আচ্ছা পরে শসা সরে যাবা, আচ্ছা আচ্ছা। তখন এই যে খিরা গাছ সরে গেলে ওইটা ফল ধরবো ভালো। আমি আপনার যে কৃষি আবাদ দেখতে পাচ্ছি, আপনার চাষাবাদ দেখে আমি বুঝতে পারছি আপনি অনেক দীর্ঘদিন ধরে এই চাষাবাদের সাথে সম্পৃক্ত আমার মনে হচ্ছে। একটা বিষয় আমি জানতে চাই যে আমাদের যে কৃষি অফিসাররা তারা কখনো আপনাদের কাছে আসে কিনা, এসে আপনাদের কোনো সুপরামর্শ অথবা আপনাদের ফসলে কোনো সমস্যা হয়েছে সেই সমস্যা নিয়ে আপনারা জান কিনা, এই বিষয়ে আমাকে একটু জানাবেন। কৃষি অফিসার আমার ক্ষেত্রে এখন তো আনে নেই বা আসেও নেই, আচ্ছা, তো যদি খবর দেয় তাহলে আসবে। আসবে না? তা ছাড়াই আমরা তো কিছু আমার অভিজ্ঞতা আছে, কি দাম লাগবো এটা অভিজ্ঞতা আমার আছে। এটা কি আপনাদের কাজ করতে করতে এই অভিজ্ঞতা হয়ে গিয়েছে? অভিজ্ঞতা হয়ে গেছে। মানে কৃষি অফিসারে কোনো আপনাদের পরামর্শ দিয়ে থাকে না, মানে আপনারা জানো না, তারা হ্যাঁ। যদিও তাদের কাছে যাওয়া মুখ্য বিষয় নয়, তারা মাসে মানে তাদের কাজটাই হয়েছে এই জন্য যে আপনাদের কাছে আসবে, আপনাদেরকে সুপরামর্শ দেবেন। হ্যাঁ, পরামর্শ নেই না, তবে তারা আমাদের আসেও না। একটু অভিজ্ঞতা আছে বলেই আমরা যাই না। হ্যাঁ, আপনি এবার কত মানে টোটাল ধান সহ এবং কি যে ক্ষীরা, তারপরে ভুট্টা, তারপরে গাজর সহ কত বিঘা জমি আবাদ করেছেন এবার? এবার আমি
চল্লিশ শতাংশ জমি খিরা কাটছে, আর 15 শতাংশ জমি আপনি ভুট্টা কাটছে, আচ্ছা আর 4 বিঘা জমি আমি ইরি লাগাইছি। সব মিলে মানে 5-6 বিঘার মতো আপনি আবাদ করেছেন। 5-6 বিঘা লাগাইছি। এখন সরকার থেকে কৃষি অফিসার মানে কৃষি অফিস থেকে কিন্তু বীজ উন্নত জাতের মানে যারা কৃষক যারা পরিশ্রমী কৃষক তাদেরকে দিয়ে থাকে। এরকম কোনো সময় কোনো বীজ পেয়েছেন কিনা কৃষি না, আমি অফিসার? কোনো সময় সরকারের কোনো বীজ আমি পাইনি, সরকারি কোনো আর্থিক সহযোগিতা আপনার পান না? সহযোগিতা কেউ করেনি। তো আমি যতগুলো চরে গিয়েছি, যতগুলো কৃষকের সাথে কথা বলেছি, তাদের সবারই একই কথা যে কৃষি অফিসাররা আমাদের কখনো সুপরামর্শ দিতেও আসেন না, এবং কি সেই সাথে যে কৃষি অফিস থেকে যে বীজটা ভালো মতো যে বীজ পাওয়া যায় সেটাও তারা পেয়ে থাকেন না। তারা কমপ্লেন করতো এরকম আমার কাছে, যেটা আমি শুনেছি বলছে যে তারা বিভিন্ন নেতার মাধ্যমে আসে, সেগুলো তারা বিক্রি করে ফেলেন। তো হয়তো এ পাশেও এরকমটা হয়ে থাকে। এখন একটা বিষয় আমাকে বলবেন, যেটা আপনি ভুট্টা তারপরে ধানও চাষ করেছেন, খেয়েও চাষ করেছেন, গাঁও চাষ করেছেন, এখানে সবচাইতে কোন ফসলটা আপনি সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকেন মানে হবেন বা সবচেয়ে আমার সম্ভাবনা বেশি? আমাদের লাভবান মনে করেন যে আমরা এই যে ক্ষীরা চাষ করেছি, ক্ষীরার মধ্যেও করে লাভ আছে। আবার এই ভুট্টা মোটামুটি এবার ভালো ভালো ফলন হয়েছে, ভুট্টা ফলন ভালো হয়েছে। ধান একটু মনে করেন যে নোনা নোনা ভাব ধরছে, ধানের কি পরিস্থিতি হান বোঝা গেছে। আপনারা যদি এইভাবে ধান চাষ না করে ভুট্টা চাষ করেন, চাষ করেন, তাহলে তো আমাদের দেশে একসময় চাল আমদানি করে খেতে হবে। মানে এইটা কারণ কি, মানে ধরেন যে আপনি ওই আমি দেখছি এই চরে অনেক মানে কিছু কিছু জায়গায় দেখছি যে তারা ধান চাষ না করে ভুট্টা চাষ করছেন, মানে করতেছে বিভিন্ন কয়েক বছর ধরে। এটা কারণ কি, ধান চাষে কি লাভ কম? ধান চাষে খরচা বেশি, লাভ কম, কিন্তু ওই যে এই খড়িখন্দ করা লাভ আমগর বেশি, মানে অল্প দিনে অনেকটা ফসল আয়া করি। মানে সেই তুলনায় ধরেন যে আপনি 1 বিঘা জমিতে যদি ধান লাগান, ওখানে কত মন ধান হতে হবে? সর্বমোট মনে করেন যে 15 মণ হবে 15 ধান মণ। বিঘাতে। আর খরচ কত টাকা হতে পারে? খরচ হয় আপনার পাখিতে 4000-এর নিচে হয় না। এখন ওই একই জমিতে যদি আপনি ভুট্টা চাষ করেন মানে 1 বিঘাতে, সেক্ষেত্রে আপনার কত মানে কি পরিমাণ ভুট্টা হবে, কত মন, আর সেখানে খরচ কত হবে? ভুট্টার মধ্যে মনে করেন যে 6-7 হাজার টাকা খরচা হলেও 40-50 মণ হিসাবে ভুট্টা হবে। ভুট্টা হবে। আর এটার বাজার দর কত মন প্রতি মন? বাজার যতই কম থাক মনে করেন যে 1000-এর নিচে আসে না, আমাদের নিচে আসে না। তার মানে ধানের তুলনায় ওখানে ভুট্টার ফলনটা বেশি। ফলনটা বেশি। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে আমাদের দেশের মাটি যেমন উর্বরতা হারিয়ে ফেলছে, ঠিক তেমনি কৃষকেরাও ধান চাষ থেকে সরে এসে আস্তে আস্তে তারা ভুট্টার দিকে যাচ্ছে। আমি গ্রামগঞ্জ এবং কি চরের দিকে আমি ঘুরে দেখেছি। তবে এটা বোঝা যাচ্ছে যে এটা কীটনাশকের মানে সাইড ইফেক্ট বলা যায়, কারণ কৃষকেরা জমিতে এত পরিমাণ কীটনাশক ব্যবহার করে থাকেন, সেই কীটনাশকের কারণে তাদের জমির উর্বরতা 70% কমে গিয়েছে। আর এরকম চলতে থাকলে আমাদের দেশে যে একটা সময় চাউল আমদানি করে খেতে হবে, এটা সুস্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠছে আমাদের সামনে। অবশ্যই কৃষি অফিসার যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, আপনারা যদি মাঠে নেমে না আসেন তাহলে কখনো এর সমাধান হবে না। তো এটাই হচ্ছে গাজর। এখন একটু গাজরের ক্ষেতে একটু সাবধানে ঢুকছি, দেখার চেষ্টা করছি কেমন হয়েছে। এটাই হচ্ছে গাজর। আপনারা যারা এবং কি আমরা যারা বাজার থেকে গাজর কিনে খাই, আসলে আমরা আসলে গাজরে শুধু ফলটাই দেখি, ফলটাই কিনে খাই, কিন্তু আসলে গাছটা কেমন সেটা দেখার আমাদের সৌভাগ্য হয় না। কারণ যে সময় সব জায়গায় কিন্তু গাজরের চাষ হয় না। আমি যতটুকু জানি নরম মাটিতে হয়ে থাকে। আচ্ছা, গাজর চাষের জন্য কি নরম মাটির প্রয়োজন না? বালু মাটিতে মনে হয় ভালো হয়, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমি যদি ভুল না করি সেটাই, মানে বালু মাটিতে সবচেয়ে গাজর ভালো হয়। কারণ গাজরের ফলটা তো ধরেন নিচে ঠিক মূলর মতো, এটা যত নরম মাটি পাবে তত মানে বড় হবে, তত লম্বা হবে, তত ফলন ভালো হবে। গাজর গাছটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে গাজর গাছ। আমার জীবনে প্রথম না, মানে এত কাছ থেকে গাজর গাছ দেখলাম, এবং ওনার গাজর এখনও খাওয়ার উপযোগী হয় নাই, তাই আর আমি খেতে পারলাম না। না হয় আমি এখান থেকে কিছু গাজর কিনে খেতাম। তো এখন আমরা আরও কিছু ফসল আবাদ হয়েছে সেই কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করব। এটা হচ্ছে তার সেই ভুট্টা ক্ষেত। এটা খুব অল্প পরিমাণ ভুট্টা লাগিয়েছেন, তবে তিনি যেটা বলছেন যে ভুট্টার চাষটা অনেক ভালো হয়েছে। আর ওই একটু সামনে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক,
তার জমিনে ধান রোপণ করছেন। এবার তার সাথে আমরা গিয়ে কিছু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে গ্রামের এখন ধানের ফলনটা কেমন, সেই সাথে ধান চাষ করার যে পদ্ধতিটা কেমন করে কী কী দিতে হয় একটা ধান খেতে ভালো ফলন পেতে কী কী দেওয়া লাগে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আমরা এখন ধান চাষি যে ধান রোপণ করছেন তার ওখানে যাব। আমিও আমি যখন এখন যদি বাইরে থাকা হয়, চাকরি করা হয়, আমি কিন্তু এই ধান কাজ করেছি। আমাদের কিছু আবাদের জমি ছিল এবং এখনও কিছুটা রয়েছে, সেখানে বাবার সাথে গিয়ে ধান রোপণ গাড়তাম। আমি এখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি একজন কৃষক তার জমিতে ধান রোপণ করছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলা যাবে একটু? আমরা জানতে চাই যে আসলে ধান চাষে কেমন কষ্ট, কেমন ফলন, কেমন খরচ কেমন, এবং সেই সাথে আপনার ধান হয় কেমন, এই বিষয়গুলো জানতে চাই। এই জমি এ বন্ধের তো ধান গাড়া সব শেষ, আপনার তো দেরি হলো কেন? এখন আমি ধানের জমিতে নেমেছি, পানি একটু হালকা ঠান্ডার মনে হচ্ছে। প্রথমে জানবো যে আপনার নামটা কি? আমার নাম বাবলু। আপনার বাড়ি কোথায়? বাড়ি মেয়াই। মেয়ে যে ধান আপনার তো লেট হলো কেন? লেট হইলো ওই যে ধরেন মেশিন নষ্ট হয়েছিল, মেশিন তুইলা গাড়ছে, তার বাদে দেরি করে, তার বাদে পানি দিয়েছে, তার বাদে গাড়া হয়েছে। এটা কি ধান, মানে বড় না আমন? এটা ইরি ধান। ধান গাড়ার প্রক্রিয়াটা কেমন, কিভাবে কি করতে হয়, জমি কিভাবে রেডি করতে হয়, এগুলো একটু বিস্তারিত বলেন। জমিন ধরেন হাল বাইর দেয়, কেদ ট্রাক্টর ডাল বায়, মই দিয়া আচ্ছা গাড়ি আমরা, বুঝলেন না। আচ্ছা, তারপরে কি করতে হয় না? তার বাদে নিরান নাগে, সার দান নাগে। আপনার কি এমন সময় চাষ করেছেন যে সময়টা ছিল গরু দিয়ে হাল চাষ করা হতো এরকম? এটা আগে আছিল। আপনি কখনো করেছেন? না, আমি করি নাই। মানে আধুনিক সবকিছু চলে আসছে না, ট্রাক্টর। এটা এই ধানের নাম কি? এই ধানের নাম? এই ধানের নাম হইলো ধরেন 100। এটা চাউলটা কেমন হবে, মোটা না চিকন? চাউলটা চিকনি, ছোট ছোট, খেতে মজা না? ভালোই আছে। আমাকে একটু বলবেন যে আমি এই যে ইয়েতে দেখতে পাচ্ছি যে সব ইয়েতে মানে বিভিন্ন এলাকায় আমি যাই, কিছু কথা বলি, তারা আমাদের যেটা বলে যে ধান চাষের চেয়ে ভুট্টা চাষটা তাদের কাছে লাভবান হয়ে থাকে বেশি। মানে এমনকি তারা যেটা আমার কম্পেয়ার করে দেখাইছে যারা এক পাখি জমিতে যে কোনো খরচ হয় ওই তার চেয়েও মানে ধান চাষের যে খরচটা হয় তার চেয়ে সামান্য কিছু খরচ বেশি হলেও ওই এক বিঘা জমিতে 15 মণ ধান হয় সর্বোচ্চ, 15-20, কিন্তু ওই একই বিঘায় মানে 1 বিঘা জমিতে মোটামুটি ভুট্টা হয় 30-40 মণের মতো। সেক্ষেত্রে মানে এখানে দেখলাম ভুট্টা চাষ করছে, আপনি ধান কেন চাষ করছেন? আপনি তো পারতেন ভুট্টা চাষ করতে। ভুট্টা ধরেন হগলে করে না, তো যে আমগুলোর দিক দেয়া এইগুলো তো ধরেন ভুট্টা, এটা নামার জমি, ভুট্টা হবো না, পানি যে দিছে, পানি এইভাবে থাকবো। ধান গাড়ার পরে আপনার কি করতে হবে? আর ধান গাড়া পরে পোতে থাকবো, আবার সেই ধান গাড়ি নাকবো না। এখন যে রোপণ করছেন ধানটা জ্বালাটা, এরপরে কি মানে নিড়ানি কতদিন পরে দিবেন, সার কতদিন পরে দিবেন, আর কি কি নিরানি ধরেন 15-20 দিন পর, 20 দিন পরে ধান নাকবো, নিরানি দিয়ে হেরা সার ধান নাকবো। কি কি সার ব্যবহার করে থাকেন? ব্যবহার তো ধরেন এনে পটাশ দিছি, গুটি দিছি, আর ওই যে এই সার দিছি 3টা ধান নাকি, আর উপরে খালি ইউরিয়া সার দানাবো। সার তো দেওয়া হয় যাতে জমির উর্বর মানে ফসল ভালো হয়, তাই না? এখন কীটনাশক কি ব্যবহার করেন আপনি? কীটনাশক জমিনে কীটনাশক ব্যবহার করেন পোকামাকড় থেকে দূরে রাখার জন্য ফসল? হয় না, বীজ ধান নাকি মেশিন দেয়া। এই বীজটা না দিলে হয় না? তারপরে ইউরিয়ার সার এগুলো না দিয়ে যদি জৈব সার ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনার জমির ভালো থাকবে, মাটিতে ভালো থাকবে। মাটি ভালো থাকলে আঙুরে এনে যে সার আইতাছে সেই সারই দিতেছে, এখন তো সার নাই, বুঝলেন না। আপনি এবার ধানের চাষ কত বিঘা জমিতে করেছেন? 2 বিঘা করছি। 2 বিঘা না? এই 2 বিঘা জমিনে আপনার যাই হোক, আপনার ভালো হোক, ফলন হোক। একটা বিষয় আমাকে জানাবেন, আপনি তো আমার মনে হয় অনেকদিন ধরে কৃষির সাথে সম্পৃক্ত, কৃষিকাজ করে খান। আমি একটু কমই বুঝি, আমি অল্প। যাই হোক, কৃষি অফিস থেকে কোনো সুপরামর্শ পেয়েছেন? তারা কৃষি অফিস থেকে কোনো কর্মচারী অথবা কর্মকর্তা আপনার সাথে কথা বলে কখনো পরামর্শ দিয়ে থাকে? না, পড়াশোনা হয়নি। আবার কোনো মানে সরকারি যে বীজটা রয়েছে, উন্নত বীজ, সেগুলো আপনার পান কি? না। আমার পরামর্শ থাকবে যে আপনার জমিনে সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সম্প্রতি একটি গবেষণা দেখা গেছে, মৃত্তিকা গবেষণা থেকে করেছে,
যে কীটনাশক এবং বিভিন্ন সার ব্যবহারের জন্য আমাদের দেশের প্রায় 70% জমি এখন মৃত হয়ে মানে জৈব পদার্থের পরিমাণ কমে গিয়েছে, ফলন কম হচ্ছে শুধু। মানে আপনারা যে জৈব সার ব্যবহার করতেছে, মানে জৈব সার ব্যবহার করেন, মানে যেটা আমরা যে গোবর টবর তৈরি করে, এটা করলে ভালো। আর এই যেগুলো করা হয় কীটনাশক, তারপর ইউরিয়া, এগুলো সার, এগুলো কিন্তু আমাদের জমির উর্বরতা কমিয়ে দেয়। তো অবশ্যই আপনি ধরেন সব এগুলো যে চলতেছে, ওই সার তো এদিক নাই, আমরে না নাই, কম। তবে আমার পরামর্শ থাকবে যে কৃষি অফিস থেকে উদ্যোগ নেওয়া হোক, কৃষকদের বোঝানো হোক এবং কীভাবে তারা ভালো ফলন পেতে পারে ওই সারগুলো ব্যবহার না করেও, সে পরামর্শ দিলে তারা কিন্তু এই কীটনাশক জাতীয় থেকে চলে আসবে। আর ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। ওকে, আমি একজন কৃষকের সাথে কথা বললাম আজকে প্রথম, একদম কাছ থেকে গিয়ে ইন্টারভিউ নিলাম। তবে প্রতিটি অঞ্চলের কৃষকেরই একটাই অভিযোগ যে কৃষি অফিস থেকে তাদের কাছে কখনো কেউ আসেও না, তাদের দুঃখ কষ্ট কেউ শোনে না। বীজ তো দূরে থাক, অনুদান তো দূরে থাক, তাদের যে যতটুকু চাহিদা, তাদের ফসলের সমস্যাগুলো সমাধান তারা করে থাকেন না। কৃষি মন্ত্রণালয়ে যারা দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই এটা সমাধান করার উদ্যোগ নেন। আপনাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করেন। আপনারা যদি এগিয়ে না আসেন, দেশের কৃষক হারিয়ে যাবে, কৃষি হারিয়ে যাবে, দেশটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। এখন আমরা আমার তো সম্পর্কে তো না মামাই হন না, মামাই তো হন আমার। না আচ্ছা থাক ভাই, নানা আমার সম্পর্কে নানা হয়। তো যাই হোক, নানা এখন আমাকে একটা গাজর খাওয়াবেন। তাকে বললাম যখন আমাকে তুলে দিবেন, তুলেন একটা গাজর। ওরকম হয়েছে কে গাজরটা? ফোক লয়ে গেছে মনে হয়, পোকায় আক্রমণ করছে না? দুইটা হলেই হবে। আচ্ছা, তাহলে একটু ভালো দিকে করুন। এই গাজরটা দেখেন, এই যে কৃষকের সমস্যাটা কোথায় দেখছেন? কৃষকরা কীটনাশক কেন ব্যবহার করবে না? এই যে দেখেন গাজরটার কি অবস্থা। এখন এগুলো দায়িত্ব কার? এগুলো সমাধান দেওয়ার পরামর্শ দায়িত্ব দেওয়ার কার? কৃষি অফিসারদের। তাদের প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন হলেও এই বিভিন্ন যে ফসল আছে, কৃষক আছে, তাদের সাথে বসে দেখে মিটিং করার প্রয়োজন। মাসে অবত একটা করলেও তো পারে, দুটো হলেই হবে, আমাদের দুটো দেন, সমস্যা নেই। এটা কিন্তু খাওয়া যাবে না, এটা কিন্তু আমরা খেতে পারবো না। দেখি ওই দুটা কেমন থাক, আর লাগবে না, আমরা এই দুটোই খাই, সমস্যা নেই। এখন দুই তো হবে না, এখন আমরা ধোয়ার পরে এটা খাবো। আমার জীবনের প্রথম একদম বলছি, এটা আমার জীবনের প্রথম যে কোনো মানে গাজর খাচ্ছি একদম জমি থেকে তুলে। আপনি গ্রামে এই শীতের সময় আসবেন, গাজর, টমেটো মানে সব কিছু ফ্রেশ খেতে পারবেন। আর আমরা ঢাকা শহরে বসে যেটা খাই, ওখানে নিতে এটা কেমিক্যাল হয়ে যায় পুরোটা। তো আসুন দেখি এটা স্বাদ কেমন। একটা পরিষ্কার পানিতে, এখন অবশ্যই কোনো কিছু খাওয়ার পূর্বে পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে খাবেন। ওকে, এখন দাঁড়িয়ে আছি আলমগীর মামার খেতে। এর পূর্বে যারা আমার নিয়মিত ভিডিও দেখেছেন এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন, তারা হয়তো দেখেছেন যে আলমগীর মামাকে নিয়ে আমার একটা ভিডিও মেক করা আছে অলরেডি। একটু এদিক ধরো সাকিব। আলমগীর মামা কাজ করতেছে। আলমগীর মামা কিন্তু একই সাথে এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন, এখানে কিন্তু এই যে এই শাকগুলো লাগিয়েছিল, এই যে ফাঁকা যে জায়গাটা, এখানে কিন্তু এই শাক চাষ করেছিলেন। এবং আজকে জানবো সে কত টাকা শাক বিক্রি করেছেন এখন পর্যন্ত, আর সেই সাথে তার ক্ষীরা ডালের ফলন কেমন হয়েছে সেগুলোও দেখাবো আপনাদেরকে। এবং সেই সাথে তিনি কিন্তু বাগুনের চাষও করেছেন, বিলাতিরও চাষ করেছেন। তো সব কিছু মিলে আজকের ভিডিও থাকবে। আলমগীর মামার সাথে কথা বলবো, সাক্ষাতে কথা বলবো এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব। মামা কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। তুমি তো একজন সফল কৃষক, আমি তো মনে করি। তোমার এই কৃষি কাজ করতে কেমন লাগে? ভালো লাগে না? এখানে লাভবান কেমন হওয়া যায়? আল্লাহ মাফাইলি মেলা, আর ওই গাছ গুজাল যদি ভালো না হয় তাহলে তো আর সমস্যা। তুমি এবার একই সাথে কি ফসলের আবাদ করেছো? এই না বিলাতি চাষ করছি, বাগুন, টমেটো ছিল, আর এর সাথে বাইতার শাক, মানে গোড়া হওয়া সব, নাল শাক। এই খাতে বাইতার শাক 12,000 টাকা উঠছে 10 করার মধ্যে। আল্লাহ আছে বুঝা হয় ক্ষীরাটা তো যে হবায় গাছ সাইজে উঠতে হবে। দর্শক একটু স্কিপ করে, আমি এখানে 10 থেকে 12 টাকা কিন্তু ইতিমধ্যে ভাইটার শাক বিক্রি করেছেন এই একই জমিতে।
আবার এখানে ক্ষীরা হচ্ছে, ক্ষীরা মাশাআল্লাহ আল্লাহর রহমতে 20-30 হাজার টাকা মামা বিক্রি করতে পারবেন। যতটুকু আশাবাদী। কথাই না। আহ, এখন তোমার এই ক্ষীরাটা আসতে কতদিন সময় লাগবে? আর 10-15 দিন। 10-15 দিন না? 10-15 দিন পরে কিন্তু রমজান শুরু হবে, আর এই রমজানের সময় কিন্তু ক্ষীরা ছাড়া মানে ইফতারিটা কিন্তু সম্পন্ন হয় না। এই সময়টা ক্ষীরার দাম কেমন থাকে? 40-50 টাকা করে এখন কেজি। কেজি। তোমার এখানে কত শতাংশ তুমি ক্ষীরা লাগাইছো? ক্ষীরা আছে 20 করা। 20 করা হিসাবে তোমার 1 বিঘা হিসাবে 1 বিঘাতে কত মন ক্ষীরা তোলা যায় আর কি? কিনার হিসাব ওই তোলায় মনে হয় যে 20 করার মধ্যে না হইলে 10 ছালা উঠবো, ভালো হইলে 40 মইনা ছালা। হুম, এটা তো ওয়াইট বেশি থাকে আরো। 10 ছালা করে উঠলে একদিন পরে উঠে। আর যদি গাছ একটু নিম হয় তাহলে 6-7 ছালা, আর ভালো হইলে 10 ছালা ব্যাপার না। তুমি তো এবারে প্রথম নয়, না। এর পূর্বে তোমার চাষ করার অভিজ্ঞতা আছে। এই 20 করা তুমি মনে হয় চাষ করেছিলে। সেই সময় তুমি কত টাকার বিক্রি করতে ওই পারছো? যে ওই 8 করার মধ্যে 22,000 টাকা বেচছিলাম। 22,000 টাকা। 22,000 আর সেই হিসাবে তো ওখানে 8 করা, তাহলে এখানে হচ্ছে 20 করা, 20%, যেখানে একটু বেশি বা 12% বেশি। তোমার এখানে কি এর পূর্বে আবাদ করেছিলে এখানে? হ্যাঁ, গেলবারও করছিলাম। গেলবার কেমন বিক্রি করছিলে? মানে শুধু 20 করা? গেলবার বিলাতির চালা ছিল আর শসা অল্প দিছিলাম। আচ্ছা। শসা কেমন বিক্রি করতে পারছিল? শসা 1.5 করার মধ্যে 10,000 টাকা বেচছি। এখন বর্তমানে কি ফসল লাগাইছো এই ইয়ের পাশাপাশি, ক্ষীরা পাশাপাশি? আমার ফসল লাউ আছে, শসার গাছ লাগাইছি, এটা তো ক্ষীরা, মানে বেগুন টাল। আচ্ছা, আমি একটু বেগুনটা দেখি তোমার। সম্মিলিতভাবে যে চাষ করেছেন আলমগীর মামা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীরাটাল। তার ভাষ্যমতে গতবার তিনি 8% জমিতে ক্ষীরা চাষ করায় তিনি বিক্রি করতে পেরেছিলেন প্রায় 22,000-এর মতো, 22 থেকে 25,000-এর মতো এরকম। আর সে এবছর একই সাথে ক্ষীরার পরিমাণটা বাড়িয়ে ফেলেছেন, চাষ করেছেন তার চেয়ে বেশি। আর সেই সাথে তিনি পাশে দেখতে পাচ্ছি বেগুন চাষ করেছেন। বেগুনের ফলন আমি দেখতে পাচ্ছি প্রতিটি গাছেই থোকায় থোকায় বেগুন না ধরলেও কিন্তু থোকায় থোকায় ফুল ধরে রয়েছে। আমি একটু আপনাদের দেখাই, আমি একটু আপনাদেরকে গাছের ফুল দেখাই। এই হচ্ছে বেগুন গাছের ফুল। এই ছোট্ট একটি গাছে অনেকগুলো ফুল অলরেডি ফুটে রয়েছে এবং কি আরও ফুল ফুটবে। আর পাশাপাশি তিনি কিছু ডাঁটা শাকও কিন্তু বিক্রি করেছেন, আমি এর পূর্বে দেখিয়েছি আপনাদেরকে। এখন কিন্তু ফলন আসা শুরু হয়েছে। তোমার কি বেগুন ধরেনি এখনো? তিনি কিন্তু একবার এখান থেকে বেগুন উত্তোলন করে বাজারে বিক্রি করে ফেলেছেন, আবার নতুন করে এখানে ফুল চলে এসেছে, আবার সে বিক্রি করার উপযোগী যখন হবে তখন সে বিক্রি করবে। এই পাশেই কিন্তু আরেকটি বেগুন চাষ করেছেন। এটার টবে সে কিন্তু আমি দেখছি ফলন অত্যন্ত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। এই চাষিটাও কিন্তু আমাদের আলমগীর মামা। তোমার এটা না? হ্যাঁ, এটা আলমগীর মামার, এগুলো কিন্তু আলমগীর মামার। তো এই পাশে যে ফলনটা আমি দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ খরচ হয়েছে এটা একটু জানার চেষ্টা করবো একান্তভাবে কিছুক্ষণ পরে। এটা আমরা জানাবো, আগে আমি আপনাদের দেখাই। এখানে বেগুন দেখেন, একটু ধরো তো, না আমি ধরি। এই যে বেগুন, এই ছোট্ট গাছে দেখেন কি পরিমাণ ফুল চলে আসছে এবং কারো ফুল আসবে। আর ফলটা একটু দেখাই, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল। বেগুনের সাইজটা আর একটু বড় হবে। তার পাশাপাশি আলমগীর মামা আরও কিছু চাষ করেছেন। এ পাশেও ক্ষীরা লাগিয়েছেন, ক্ষীরাটাও কিন্তু ভালোই হয়েছে, ফুল ফুটেছে, অনেক কিছু গাছ মারা গিয়েছে। এখানে এই গাছ মারা যাওয়ার কারণ কি? এই গাছ মারা যাওয়ার কারণ কি? আচ্ছা, শীতের জন্য অতিরিক্ত আগাছা থাকায় কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আর এখানে যে বেগুনের ফলনটা আমি দেখেছি সত্যি অসাধারণ। এই সামান্য ছোট একটি গাছে দেখেন কি পরিমাণ ফুল চলে এসেছে এবং কি আল্লাহর রহমতে এখানে যদি এই ফুলগুলো টিকে যায় তাহলে কিন্তু ভালো একটা ফলন হবে। এবং সেই সাথে আলমগীর মামা কিন্তু পাশে আর একটা
আপনার রয়েছে, বিলাতির চাষ রয়েছে, ওখানে আমরা যাবো। এটাই হচ্ছে এক পাশে ক্ষীরার চাষ, ঠিক আরেক পাশে বিলাতি। বিলাতি চাষটা আমি এর পূর্বে একটা গিয়েছিলাম, চরে গিয়েছিলাম। সেই চরে আমি দেখেছিলাম বৈজ্ঞানিক উপায়ে চাষ করেছেন। সেখানে তিনি পোকা নিধন করার জন্য একটা বোতল ঝুলিয়ে দিয়েছিলেন এবং মানে তিনি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করেন, কিন্তু এখানে এরকমটা না। এখানে জানার চেষ্টা করে আসলে কী ব্যবহার করেছেন, কোনো কীটনাশক সার এগুলো ব্যবহার করেছেন কিনা। আমি যদি প্রথমে দেখি আপনার ফলন, দেখেন কত সুন্দর একটি বিলাতির ফুল ফুটে রয়েছে। আর বিলাতিটা কিন্তু ফুলের নিচে হয়ে থাকে, মানে ফুলটা বড় হবে, আস্তে আস্তে ফুলটার বয়স হবে, আস্তে আস্তে এখান থেকে এই যেরকম আকারে বিলাতি উঠে আসবে আস্তে আস্তে, এবং এক সময় ঠিক এই ফুলটা একদম ছোট হয়ে যাবে, বিলাতির শেষ প্রান্তে এসে অল্প একটু থেকে যাবে এবং এক সময় সেটা পড়ে যাবে। তো ফুল থেকে কিন্তু এই ফলটা হয়ে থাকে। ক্ষেতটা অনেক কাদাময়, এই জন্য আমি একটু এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। এরকম অসংখ্য ফুল কিন্তু ফুটে রয়েছে এবং কি ফলও হয়েছে। এখন একটু জানার চেষ্টা করব যে এই চাষটার নিয়মগুলো কী। বছর পরে, অনেক যুগ পরে, প্রায় 1.5 যুগ পরে আমি দেখতে পাচ্ছি লাঙল। লেবু ভাই লাঙল দিয়ে জমি চাষ করলেন, কিন্তু গরু নেই। লেবু ভাই, তুমি তো বুড়ো হয়ে গেছো, বয়স হয়ে গেছে তোমার ছেলে তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ছেলে কি করে, কাজ করাও শুধু নাকি লেখাপড়াও করাও? কিসে পড়ো? ও মাশাআল্লাহ, অনেক ভালো। তুমি একটু দাঁড়াও, অনেক বছর পরে এপাশে দাঁড়াও, কাপড় লাগবো না, এ পাশে দাঁড়াও। আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে সময় তোমার ধান লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত বৈজ্ঞানিক উপায়ে হয়ে থাকে মেশিনের মাধ্যমে। সেই সময় তুমি এখনো লাঙল ব্যবহার করছো কেন? লাঙল দিয়ে দেখলাম তুমি জমি চাষ করলা, এর পিছনের কারণটা কি বলো? এর পিছনের কারণ কি, এটা হাতে নিয়ে বলো। যায় না তো। মানে তুমি যেখানে ট্রাক্টর দিয়ে তো হাল চাষ করার সময় তুমি লাঙল দিয়ে করলা কেন? টিলার যায় না, এখন বাধ্য করে করেন লাগে। টিলার কি, টিলারের সাথে কোনো শত্রুতা রয়েছে? না না, এবার সত্যি আসলে নিয়ম জানা। মানে তোমার এত লেট হলো কেন জমিতে ধান চাষ করার? জ্বালা ফালাইছিলাম। ও আচ্ছা আচ্ছা। যদি লাঙ্গল না দিয়ে চাষ করতো তাহলে তোমার এটা প্রতি টাকা লাগতো। হ্যাঁ, প্রতি থাকতো। এখন আমাকে বলবা, হ্যাঁ, তুমি কি কখনো গরু দিয়ে হাল চাষ করছো? এর কথা আছে? আগে করছি। আগে করছো না? হ্যাঁ। তো আজকে গরু দিয়ে করলা নাকি? গরু যায় না, যাওয়ার সময়। আচ্ছা, তোমাকে বলো একটু, গরু দিয়ে হাল চাষ করার সময় কি কি প্রয়োজন হয়? সেই জিনিসগুলোর নাম জানো কি? গরু লাগে দুইটা, আর কি কি লাগে? দুটো গরু লাগে, নাঙ্গল লাগে, জোয়াল লাগে। জোয়াল লাগে না? হ্যাঁ। সেগুলো তোমার আছে এখনো? হ্যাঁ, আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো তোমার এই জিনিস দেখে। আমি বললাম কি আবাদ করতেছি এটা। হ্যাঁ। আমার সাথে আসতাম, নানা এরকম সামনে তোমার নিয়ে আসতো, হ্যাঁ। ওই কি বলে, গরু নিয়ে আসতো, মানে গরু যাইতো, মুখে ঠোঙা লাগানো থাকতো, তারপরে জমিনে গিয়ে নানা এটাতে চাষ দিত। আর আমাদেরকে যখন মইতে যখন মানে সমতল করা লাগতো, সমান করা লাগতো জমিটাকে, তখন আমাকে ওই মইয়ে চড়াই দিত। সেই দিনগুলোর কথা মনে পড়তেছে আজকে এই লাঙ্গল দেখে। এবং কি আমার বড় ভাই লেবু ভাইয়ের নাকি এখন এই লাঙ্গল রয়েছে, জোয়াল রয়েছে, সবই রয়েছে। মানে গরু দিয়ে হাল চাষ করার যে উপকরণগুলো সব কিছু তার রয়েছে। তাহলে আপনারা বুঝেন যে লেবু ভাই কত বছর, মানে একদম ছোটো থেকে কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। আর ধন্যবাদ ভাই তোমাকে, যে এই ঐতিহ্য, হারিয়ে যাওয়া ঐতিহ্য তুমি আজকে নিয়ে এসেছো মাঠে, এবং কি তুমি চাষ করলে, এবং সেই সাথে দেখার একটা সৌভাগ্য হলো আমার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার চার দাওয়াত হলো বিকালে, ইনশাআল্লাহ তুমি ব্রিজপাড়ে আসবা, আমার সাথে বসে চা খাও। ধন্যবাদ। ইতিহাসের সাক্ষী থাকবে এটা আমি ফেসবুকে দিয়ে রাখবো, যে 2026 সালে এই আধুনিক সময়ে কিন্তু যেখানে ধান লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত বৈজ্ঞানিকভাবে হয়ে থাকে, সেখানে আজকে লেবু ভাই তার লাঙ্গল দিয়ে চাষ করলো। একটু পর একটু ধান গাড়ি আমি ছোটবেলা আমি ওইরকম আমার বাবার সাথে মাঝে মাঝে আসতাম, ধান গাড়ছি, আমার যতটুকু স্মৃতি মনে পড়ছে। গ্রামের যারা ছাত্র রয়েছে তারা তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের পরিবারের সাহায্য করে থাকেন ঠিকইভাবে।
কখনো ধান রোপণ করে, ধান কেটে বিভিন্ন রকমের কাজকর্মের সাথে তার সম্পৃক্ত থেকেও লেখাপড়া চালিয়ে যায়। যেমনটা সুমন করছে, সে একজন ছাত্র। তার লেখাপড়ার পাশাপাশি সে কিন্তু তার বাবার কাজে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। এটাই গ্রামে আসলেও গ্রামে থেকে লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো করতেই হয় এবং তারা কিন্তু ভালো রেজাল্ট করে থাকে। তো যাই হোক, এখন আমি অনেক বছর পর আমি একটা সময় ধান লাগানোর অভিজ্ঞতা আমার রয়েছে, দেখি কতটুকু পারি একটু ধান লাগানোর চেষ্টা করবো। তুমি একটু ভিডিও করো, আমার দিকে ধরে রাখো। কোথায় এখানে রাখে? এই সানু ভাই, ধান লাগাই দিই তোমার তোমার ভাই তোমার দাবা। তো যাই হোক, সানু ভাই আমার মামাতো ভাই, আমার বড় ভাই। আমি তার জমিতে আজকে একটু ধান লাগানোর চেষ্টা করব, দেখি কতটুকু পারি। পরিষ্কার আসে? দেখেন, আমি একটা কথা বলতে পারি এবং কি এটা আমি এক চায়নার কৃষি বিশেষজ্ঞর সাক্ষাৎকারে শুনেছিলাম। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ এতই ধৈর্যশীল, তারা শিল্পীর মতো করে তাদের হাত তুলির মতো, মানে ছবি আঁকা যে তুলি, সেই তুলির মতো পুরা এরকম বড় বড় বন্ধ সাজিয়ে থাকে। ঠিক ওই কাজটা আজকে করতেছি আমি। আমার নিজের হাতে নির্দিষ্ট পরিমাণ একটা ধান নিয়ে লাগালাম। এই ধান যে লাগাচ্ছে এটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ, একটার পর একটা স্টেপ থাকবে, মানে আঁকা বাঁকা খুব কম হয়। কৃষকের হাত শিল্পীর আকার তুলির সাথে তুলনা করেছিলেন তিনি। ঠিক সত্যি বলতে অনেক বছর পরে ধান রোপণ করছি। আমাদের এখন চাষাবাদ যে সময়টা হয়, ওই সময় বাড়িতে আসতে পারি না, এই জন্য গাড়া হয় না। তা না হলে নিজের খেতেও কাজ করতাম। আমাদের চাষাবাদ খুব অল্পই হয় এখন। তো যাই হোক, সৌভাগ্য হলো সর্বশেষে এসে সানু ভাইয়ের জমিতে আমি ধান রোপণ করতে পারছি। সত্যি কথা ভালোই লাগছে। সানু ভাই, দেখো তো সব ঠিক আছে নাকি? সানু ভাই আজকে তার বাড়িতে আমার দাওয়াত খাওয়াবে, কি বলো? ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। ঠিক আছে না সানু ভাই? তিনটা করে? দুইটা, অনলি 2। ওকে, আমি মনে হয় একটু বেশি বেশি দিচ্ছিলাম। তুমি এটা টিলার দায়ী করো না, হালবাও নাই? কি দিয়ে করছো? লাঙ্গল দিয়ে? তোমার কি লাঙ্গল জোয়াল সবকিছু আছে? এখন তো গরু দিয়ে আবাদ হয় না। এক সময় যারা গৃহস্থ ছিল তাদের বাড়িতে গরু থাকতো, লাঙ্গল থাকতো, জল থাকতো, সেই সময়টা এখন আর নাই। দেখা যাক, আল্লাহ যেন আবার নিয়ে আসে, আবার ধান কাটা দিতে পারি। কি বলো? ভুলি নাই আসলেও, গাড়া যে একদম খারাপ হচ্ছে এরকমটা না, ভুলি নাই। এগুলো ভুলার মতো নয়, কারণ আমরা আমাদের বাচ্চা ছাড়া এরকম কৃষির সাথে সম্পৃক্ত। আমার মনে হয় এই বন্ধে মনে হয় এটাই লাস্ট গাড়া হচ্ছে, সর্বশেষ। ধরো, গাছটা অনেক ভালো লাগলো। সানু ভাই, তাহলে আসি। হ্যাঁ, তোমার ভিডিও তো করলাম, এই যে ভিডিও হয়েছে। এটা কি ধান লাগাইছো এমনি বলো তো? কিছু আর হইলো কাটারি। এটা চাউল কেমন? একদম চিকন। এটার ধানের মন কত টাকা করে? সব ধানের একটু 200 টাকা করে বেশি বেশি না? মনে, হ্যাঁ 200 টাকা বেশি। খেতে সুস্বাদু মনে হয়। হ্যাঁ, লবণ দিয়ে খাও। তোমার এবার সর্বশেষ, মানে তুমি মনে হয় এই বন্ধে সবার পরে ধান লাগাচ্ছ, মানে শেষ পর্যায়ে এসে তুমি লাস্ট ওয়ান। হ্যাঁ, জ্বালা খেতের। এটা হওয়ার কারণ কি? জ্বালা আসাল যা। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, মানে বিষয়টা এই যে এখন যেটা দেখছেন এটাকে জ্বালা বলা হয়। এটা কিন্তু এই ক্ষেত্রে তারা ধানের অঙ্কুর লাগাইছিল, সেখান থেকে জ্বালা হয়েছে এবং এই জন্য কিন্তু তার ধান রোপণ করতে এখানে দেরি হচ্ছে।
ধন্যবাদ সানো ভাইকে। জ্বালা খাত ঠিক আছে, আল্লাহ হাফেজ। কাইটা দাও। আচ্ছা দাও, আমি করতেছি। ধন্যবাদ ইসব ভাইকেও আমার এই ভিডিওটা করে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে ভিডিও আমি এখান থেকে বিদায় নেব। দেখি একটু কৃষকদের সাথে আমি যতটুকু কথোপকথন করেছি, সবারই একটাই কমপ্লেন যে কৃষি অফিস থেকে আমাদের কোনো সহযোগিতা তো করা হয় না, আমাদের সাথে কখনো কথা বলা হয় না, এবং সেই সাথে তাদের যে ফসলের সমস্যাগুলো, তারা এই সমস্যার সমাধানগুলো তাদের কাছ থেকে পান না। আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে কৃষি অফিসের যারা সম্পৃক্ত রয়েছেন, কৃষির সাথে অফিসার এবং মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি নিরলসভাবে কাজ করে যান তাহলে আমাদের দেশের কৃষিটা সামনে আরও বৃহত্তর পর্যায়ে রূপান্তরিত হবে। তা না হলে আমি কৃষকের যে সমস্যাগুলো, ফসলের সমস্যা, তারা কিন্তু জানে না যে কোন সময় কোন ভিটামিনটা, কোন সারটা দেওয়া দরকার। তারা শুধু কীটনাশক ব্যবহার করে থাকেন, কীটনাশকের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আর কৃষকের ফসলের একমাত্র শত্রু হচ্ছে পোকা। এই পোকা নিধন করার যে বৈজ্ঞানিক উপায়গুলো রয়েছে, সেগুলো যদি আপনারা তাদেরকে না শিখিয়ে দেন, তাহলে যেহেতু এখন পর্যন্ত আমি যতটুকু মৃত্তিকা রিসার্চ থেকে তথ্য পেয়েছি, সেই অনুযায়ী দেশের 70% জমি মৃতপ্রায়, অর্থাৎ 2.50 জমিতে জৈব পদার্থের কম চলে আসছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে সামনে আমাদের কি একটা ভয়াবহ সময় অপেক্ষা করছে। আপনারা যদি এই কৃষকদের কাছে না আসেন, তাদের কষ্ট, তাদের কথা যদি না শুনেন, তাদের যদি সমস্যার সমাধানগুলো না করেন, তারা যদি নিজেরা এভাবে কীটনাশক ব্যবহার করতেই থাকে, তাহলে কিন্তু এক সময় আমাদের দেশে আর কৃষি থাকবে না। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য। ওকে।